হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের যে সাবেক উপাধ্যক্ষ জনাব সাইফুর রহমান ভূঁইয়া, ওনার এজ হবে 49 বা 50। তো উনি খুন হয়েছেন। ওনাকে আমরা এই বিষয়টা জানতে পেরে দেখলাম যে রুমের মধ্যে রক্ত তখনও বেশ জমাট বাঁধা। আমরা ওখান থেকে আমাদের রক্তমাখা ছুরি, আমাদের টিম রয়েছে, আমাদের সাব ইন্সপেক্টর, ওসি সকলে ওই আমাদের যে বিছানার বেডশিট এগুলো আমরা জব্দ করেছি। জব্দ করে থানায় নিয়ে গিয়েছি। থানায় নিয়ে গিয়ে আমরা এই বিষয়ে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা একটা টিম ওয়ার্ক করে আমি সহ আমাদের এডিশনাল এসপি, এডিসি, আমাদের দুজন এসি, আমাদের অফিসার ইনচার্জ উত্তরখান থানা, তদন্ত এবং অন্যান্য সাব ইন্সপেক্টর বৃন্দ মিলে আমরা বসে এই বিষয়ে রহস্য উদ্ঘাটন দ্রুত যাতে এটার ডিটেক্ট করা যায়, তো করার জন্য আমরা সারা রাত ধরে এখানে সিডিআর অ্যানালিসিস করে এবং সিসিটিভি ওই এলাকায় আছে কিনা এগুলো দেখে, এবং যারা সাইফুর রহমানের তখনও তিনি জীবিত ছিলেন, তো যখন তাকে যারা হসপিটাল নিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে আমরা এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ করি এবং সেখান থেকে আমরা অপারেশন প্রস্তুত করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের বিভিন্ন 3-4টা টিমকে আমরা বিভিন্ন দিকে আমরা পাঠিয়ে দেই। আমাদের বিভিন্ন ডাইমেনশন আমরা গ্রহণ করি যে এইগুলোর মধ্যেই আমাদের এই ঘটনা হয়তো ডিটেক্ট হবে। তো আমরা এক পর্যায়ে সফল হই। আমরা জানতে পারি, আমরা একটা টিমের মধ্যে আমরা জানতে পারি যে আমরা দুজনকে আমরা গ্রেপ্তার করি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। নাজেমের বয়স হবে 21 বছর বা 22 বছর, রূপার বয়স হবে 20-21 বছর। তো তারা 6-7 মাস আগে মোবাইলের এই ফেসবুকের যুগে এই কমিউনিকেশনের মাধ্যমে তাদের সম্পর্ক হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো নাজেমের বাড়ি হচ্ছে নীলফামারীর জলঢাকা, আর তার ওয়াইফ যে রূপার বাড়ি হচ্ছে সালতা, ফরিদপুর। তো এরা যে মূলত রংপুর থেকে আসছে, লালমনি এক্সপ্রেসে এসেছে কমলাপুর রেল স্টেশনের নামে। এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে। ট্রেনের জন্য তারা ওয়েট করতেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর বলল যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিন টাইম রূপা কিছুটা ঘুমিয়ে পড়েছে। তার ব্যাগ, তার যে জিনিসপত্র পার্সটাস ছিল এগুলো হারিয়ে যায়। এরপর সেই রূপা তখন একটু সম্বিত ফিরে পেয়ে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে, তার পার্স হারিয়ে গেছে। তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল। একটা পর্যায়ে আর একটা মহিলা যাচ্ছিল, তাকে সে ডেকেছে। ইন দ্য মিন টাইম ওই এলাকায় সাইফুর রহমান ভূঁইয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল। সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছো? তখন রূপা বলেছে যে না, আমি আপনাকে ডাকিনি, আমি ওই মহিলাকে ডেকেছি। তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কি হয়েছে? তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে। আবার আমি ফরিদপুরে যাব, এখন আমি কিভাবে যাব? বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে রাস্তা আনতে গেছে। তো ইন্দামিটাম আরও কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেম চলে আসছে। আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম। তো আমরা তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখে তুমি আমার গাড়ি চালাবে। আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করো। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নিয়ে উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়। যে পুরানপাড়া বাতান উত্তরখানের এই বাসায় তারা তোলার পরে দেখে যে লক, ওই চাবি দিয়ে যখন খুলছিল তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি তো বললেন আপনার স্ত্রী আছে, তো এখানে আপনার স্ত্রী কোথায়? আপনি তো নিজে আপনার তালাবদ্ধ রুম বাসা। তখন বলেছে যে না, আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে, 4-5 দিন পরে আসবে। এরপরে যাই হোক ওরা ভেতরে থাকার পরে
ওই এরপর এইটা হচ্ছে আপনার রোজার আগের দিনের কথা, পরের দিন রোজা শুরু হবে। তো এর মধ্যে আপনার এই যে থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে, আমাদের জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। বিভিন্ন রুম আরও ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমেই শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমেই তারা শুধু তিনজনেই, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো এইভাবেই চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়, তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথাগুলো বলতে পারছিল না। তো এক পর্যায়ে শেষের দিন যেটা হচ্ছে 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, তিনজন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটার গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে, তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তা নাহলে আমি কিন্তু মেরে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে সে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাহির থেকেও সিটকিনি দিয়ে রুমে তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, আর ওই চাবির একটা গোছা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি হবে, গোছা নিয়ে এরা চলে যায়। তো তারপরে এই সাইফুর রহমান ভূঁইয়া কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা, যেহেতু বাথরুমে বের হয়ে ব্যালকনি না বারান্দা, ছোট বারান্দা দেখেছি, চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, তারা সেখানে নেয়নি এই পরিস্থিতি দেখে, বা তাদের সাপোর্ট ছিল না, তারা গ্রহণ করেনি। তারপরে তারা রেডিকেল হসপিটালে নিয়ে যায়, সেখানেও তারা নেয়নি। তারপরে লেক ভিউ হসপিটালে নেওয়ার পরে সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে। আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে না, সে ডিক্লাইন করেছে, মারা গেছে। আমরা দুজন আসামিকেই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তারা সিআরপিসি 164 ধারায় জবানবন্দি দেবে, স্বীকারোক্তি প্রদান করবে আশা করছি আমরা, আর বিজ্ঞ আদালতে প্রদান করছি। আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্লুলেস হত্যা মামলা রহস্য উন্মোচন করেছে। এটা আমাদের একটি অত্যন্ত একটা বড় সফলতা বলে আমি মনে করছি, এবং আমি আমার টিমকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা টাইম টু টাইম আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে জানিয়েছি, আমাদের ক্রাইম বিভাগের দায়িত্বে নিয়োজিত আমাদের এডিশনাল কমিশনার স্যার, ক্রাইম অ্যান্ড অপস স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন, জেসি ক্রাইম, জয়েন্ট কমিশনার ক্রাইম আমাদেরকে টাইম টু টাইম আমাদের গাইডলাইন দিয়েছেন। আমরা সেই ধারায় কাজ করে সফল হয়েছি।